প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এক বিশেষ পরিস্থিতিতে আমরা তোমাদের এই অনলাইনের এই ক্লাসগুলো নিচ্ছি। তো আসলে আমরাও চাই যে এই করোনার যে থাবা আজ আমরা আমাদের শিক্ষায়, বিশেষ করে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতটা। তো আমরা বিশেষ ঢাকা কলেজ এই অনলাইনের মাধ্যমে একদম শুরু থেকে এই পর্যন্ত আমরা এই অনলাইনে ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসছি। এবং আমাদের যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো, তাদের আমরা এই ক্লাসগুলো আমরা বেশ কয়েকবার তোমাদের এই যেটা নতুন বা পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। তো আমি আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে বলবো যে এই প্যান্ডামিক এই সিচুয়েশনে তোমরা সবাই নিজেদের পরিবারকে এবং তোমার পরিচিত জনদেরকে সব সময় সুরক্ষিত রাখবে এবং সবাই সুরক্ষিত থাকবে। এবং আমরা চাই যে আমাদের সবার সার্বিক সচেতনতাটাই যেন আমাদেরকে এই কোভিড-19 যে সিচুয়েশনে আমরা এখন আমাদের চলছে সেটা থেকে যেন আমরা সবাই পরিত্রাণ পেতে পারি। তো আমাদের স্বাস্থ্যবিধি, আমাদের মাস্ক পরা বাইরে গেলে, তারপর আমাদের নিয়মিত হাত ধোয়া, যে অভ্যাসগুলো বা যে কাজগুলো করলে করোনা এটা বিস্তার ঠেকানো সম্ভব, আমরা সেগুলোকে আমাদের প্রাত্যহিক জীবনে একটি অভ্যাসে পরিণত করব। এবং এই আশা করি যে আমরা যদি সবাই সবার জায়গা থেকে যদি সচেতন থাকি, তাহলে হয়তো আমরা এই অবস্থা থেকে আমরা অবশ্যই খুব শীঘ্রই আমরা মুক্তি পাব এবং সে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বিষয় কোড 122। তো এই তোমাদের আজকে আমি যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসে আলোকে তোমাদের আমি প্রথম অধ্যায় অর্থাৎ যে যুক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, এই অধ্যায়ে আমরা আজকে দুটি বিষয় আমরা আজকে আলোচনা আমরা করব। একটা হলো যুক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বা লিমিটস অফ লজিক্যাল ডেফিনেশন। তাহলে লিমিটস অফ লজিক্যাল ডেফিনেশন বা যুক্তিক সংজ্ঞার সীমা বা সীমাবদ্ধতা। আরেকটা হলো দ্বিতীয় যে বিষয়টাই আমরা আলোচনা করব সেটা হলো ইউজেস অফ লজিক্যাল ডেফিনেশন। অর্থাৎ যুক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। তো আমরা একটা বিষয়ে আমরা ইতিমধ্যে তোমাদেরকে আমি আলোচনায় যে বিষয়টা আমরা বারবার আনি, যে পূর্ববর্তী অধ্যায়গুলোতে আমি যুক্তিক সংজ্ঞার বিশেষ করে নিয়ম, যুক্তিক সংজ্ঞার তোমার হলো সংজ্ঞার যে নিয়মগুলো যদি লঙ্ঘন করে তাহলে সেই নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তি, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি সেগুলো আত্মস্থ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছো এবং সেই ক্লাসগুলো তোমরা যদি বারবার কাজগুলো রিপিটেশন করো বা দেখো, আশা করি তোমাদের এই যুক্তিবিদ্যার এই অধ্যায়টি তোমাদের অনেক সহজ করতে হবে। তো আমরা যুক্তিক
সংজ্ঞায় আমরা যে জিনিসটা আমাদের মূল যে বিষয়টা আমরা আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হলো যে একটা পদের সম্পূর্ণ যথার্থকে কি করা হয় সুস্পষ্টভাবে যে বিবৃত করা তার নামই হলো আসলে সংজ্ঞা। এখন যুক্তিবিদ্যায় আমার এই সংজ্ঞা কথাটা ব্যবহার করা হয় কি কেন? যুক্তিবিদ্যায় এই সংজ্ঞা কথাটি ব্যবহার করা হয় হলো এই সংজ্ঞা ব্যবহার করা হয় পদের অর্থকে কি করতে হয় স্পষ্ট করতে, এবং এই সম্পর্কে আমাদের যে অস্পষ্টতা বা আমাদের যে যে বিষয়টা আমাদের জানার বাইরে সেই বিষয়টাকে কি করতে হয় আমাদেরকে কি করে স্পষ্টভাবে জানতে বা জ্ঞান লাভ করতে সহযোগিতা করে হলো কি এই যৌক্তিক সংজ্ঞা। সুতরাং কোনো পদের সংজ্ঞা দিতে গেলে আমাদেরকে কি করতে হয় যে পদের কিছু অপরিহার্য গুণ আছে সেই গুণগুলোকে উল্লেখ করতে হয়, এবং এই পদের এই অপরিহার্য গুণগুলোই হলো পদের হলো কি পদের যথার্থ। সুতরাং এই যৌক্তিক সংজ্ঞায় পদের সংজ্ঞার যথার্থের কি করে একটা পূর্ণ উল্লেখ করতেই হবে, পূর্ণভাবে যথার্থকে উল্লেখ করতে হবে। অর্থাৎ কারণ কি? কারণটা হলো যদি কোনো পদের অর্থকে তোমার যদি সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে প্রকাশ করার প্রয়োজনে সংজ্ঞার্থ পদের মাঝে তোমার সংজ্ঞা পদের আসন্নতম জাতি অথবা যে বিভেদক লক্ষণ সেটাকে উল্লেখ করা হয়। এখন যদি আমরা যদি এই যে পদের আসন্নতম জাতি এবং যদি বিভেদক লক্ষণটা যদি আমরা উল্লেখ না করি বা এই নিয়মটাকে যদি অনুসরণ করা না হয় বা এই নীতিটাকে যদি অনুসরণ করা না হয় তখন সেই ক্ষেত্রে কি হয় সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কিছু তোমার হলো আমাদের কিছু বিধি নিষেধ বা কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, এবং সেগুলো আমরা আজকের আলোচনা আমরা এখানে উল্লেখ করব। এখন প্রথমে কি ধরনের সীমাবদ্ধতা? প্রথমে হলো যে পরম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, এটা একটা সীমাবদ্ধতা। যে পরম, প্রথমে আমরা বলবো কি পরম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। এখন পরম জাতি হলো কি সর্বোচ্চ জাতি। আমরা যুক্তিবিদ্যায় আমরা যখন এই জাতি এবং উপজাতি এই বিষয়গুলো যখন আমরা পড়াশোনা আমরা পড়লাম বা বিধেয়কের অধ্যায়ে আমরা যখন প্রথম বর্ষে আমরা যখন এই বিষয়গুলো আলোচনা করছি সেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে একটা পরম জাতি হলো বিশেষ করে জাতির ক্ষেত্রে একটা পরম জাতি হলো ধরো দ্রব্য, অর্থাৎ এই যে দ্রব্য এর কোনো আসন্নতম আর কোনো জাতি নেই, এটাই হলো পরম। এখন পরম জাতির তুলনায় বৃহত্তর কোনো জাতির অস্তিত্ব নেই, অর্থাৎ দ্রব্যের আর কোনো অস্তিত্ব নেই। এখন আমরা দ্রব্য থেকে আমরা যদি অন্যান্য যদি আনি তাহলে এখানে আমাদের আসে হলো ধরো জীব থেকে আমরা দেখি এখানে আমরা আসে হলো মানুষ, ঠিক আছে, অন্যান্য প্রাণী যেমন গরু। সুতরাং মানুষের আসন্নতম পদ আছে হলো জীবের আসন্নতম পদ হলো দ্রব্য, কিন্তু দ্রব্যের কোনো আর আসন্নতম নাই, এটাই হলো পরম। সুতরাং এই ধরনের পরম জাতির কি করা যায়, এটা হলো এর কোনো আসন্নতম যেহেতু মানে জাতি নেই বা এর কোনো আসন্নতম কোনো বিষয় নেই, সুতরাং আমরা এই আসন্নতম জাতির এটা আমরা সংজ্ঞা প্রদান করা সম্ভব হয় না। অর্থাৎ পরম জাতিকে অন্য কোনো জাতির যেহেতু অন্তর্ভুক্ত করা যায় না, সুতরাং পরম জাতির কোনো সংজ্ঞাও প্রদান করা সম্ভব না। তাহলে এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি যে বিশিষ্ট বস্তুরও সংজ্ঞা দেওয়া যায় না। এখন বিশিষ্ট বস্তুর কেন সংজ্ঞা দেওয়া যায় না? কারণ বিশিষ্ট বস্তু সব বৈশিষ্ট্য নির্ণয় করাও সম্ভব হয় না, কেবলমাত্র কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার উল্লেখ করা যায়। এখন বিশিষ্ট বস্তুর বিভেদক লক্ষণও নির্ণয় করা সম্ভব হয় না, এই জন্য বিশিষ্ট বস্তুর সংজ্ঞা প্রদান করা বা সংজ্ঞা নির্দেশ করা যায় না। আরেকটা বিষয় হলো যে বিশিষ্ট গুণবাচক যে পদ আছে, বিশিষ্ট গুণবাচক পদেরও সংজ্ঞা দেওয়া যায় না। এবং বিশিষ্ট গুণবাচক পদগুলো কোনগুলো? যেমন তোমার রঙের ক্ষেত্রে যদি আমরা বলি লাল, নীল, কালো, এগুলো হলো বিশিষ্ট গুণবাচক পদ। এখন এই বিশিষ্ট গুণবাচক পদের
এগুলো কি এই প্রভৃতি গুণবাচক শব্দকে সহজ উপায়ে তোমার বিশ্লেষণ করা যায় না। যেহেতু এগুলোকে সহজ উপায়ে বিশ্লেষণ করা যায় না, সুতরাং এদের বিভেদক লক্ষণও উল্লেখ করা যায় না, এই জন্য বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। আরেকটা বিষয় হলো তোমার বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে স্বকীয় নামবাচক পদ আছে, স্বকীয় নামবাচক পদেরও সংজ্ঞা দেওয়া যায় না। এখন স্বকীয় নামবাচক নাম হলো কি বিশিষ্ট ব্যক্তি বা বস্তুরই আসলে নাম, ঠিক আছে? তাহলে স্বকীয় নামের সাহায্যে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ব্যক্তি বা বস্তু থেকে যেহেতু এটাকে পৃথক করা যায় না বা আলাদা করা যায় না, সুতরাং এই স্বকীয় নামবাচক পদের এই জন্য তোমার এই এটা সংজ্ঞা প্রদান করা সম্ভব হয় না। যেমন আমরা বলি ঢাকা, তারপরে করিম একজন ব্যক্তির নাম করিম, এরকম আমরা আরো অনেক রকমের নাম আছে যেগুলো বিশিষ্ট তোমার হলো স্বকীয় নামবাচক শব্দ। সুতরাং এই বলছে যে কোনো পদ কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত না হলে সে ধরনের পদের বিভেদক লক্ষণও উল্লেখ করা যায় না, সেজন্য স্বকীয় নামের তোমার সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না। সুতরাং এটা হলো সংজ্ঞার আরো একটা সীমাবদ্ধতা। আরেকটা বিষয় হলো যে সংজ্ঞার সীমাবদ্ধতার মধ্যে আরেকটা বিষয় আছে যে পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। এখন পরম নিয়মগুলো কোন নিয়ম? পরম নিয়ম হলো একটা ব্যাপকতর নিয়ম। এখন এমন কিছু নিয়ম আছে যে নিয়মটার, আর যেমন আমরা যদি বলি যে তোমার মধ্য আকর্ষণ যে শক্তি, এটা একটা পরম নিয়ম, ঠিক আছে? তারপরে তোমার হলো আমরা বলি যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ অথবা মধ্য আকর্ষণের কারণে যে জোয়ার ভাটার যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো পরম নিয়ম। সুতরাং যেই নিয়মটা হলো পরম নিয়ম, এ ধরনের নিয়মের কোনো ব্যাপকতর আর কোনো নিয়ম নেই, এজন্য এর কোনো কি নাই, আসন্নতম জাতীয় নেই, এজন্য পরম নিয়মের কোনো সংজ্ঞা দেওয়াও সম্ভব হয় না। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম কি, যে পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না, কারণ পরম নিয়মের কোনো আসন্নতম জাতি নেই, এবং পরম নিয়মটা হলো একটা ব্যাপকতর, এই নিয়মের আর কোনো ব্যাপকতর কোনো নিয়ম নেই। যেমন আমরা বললাম যে এরকম অসংখ্য আমাদের জীবন মানে আমরা দেখি যে নিয়ম আছে, যে নিয়মগুলোকে যেমন সূর্য পূর্ব দিকে উঠে, অথবা মানে তোমার হলো এই হেলির ধূমকেতুর যে উঠার যে বিষয়, এই যে নিয়মগুলোকে আর এটাকে কি করে, আর কোনো আসন্নতম কোনো জাতি নেই, এজন্য পরম নিয়মের কোনো সংজ্ঞা দেওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে আমাদের যে মন বা মাইন্ড আছে, এই মনের কিছু তোমার হলো ফান্ডামেন্টাল কিছু গুণ আছে। এখন মনের এই ফান্ডামেন্টাল গুণগুলারও সংজ্ঞা দেওয়া যায় না, বা মনের মৌলিক যে গুণ আছে সেই মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। এখন মনের মৌলিক গুণগুলো কোনগুলো? মনের মৌলিক গুণগুলো হলো মানে যেগুলো আসলে তোমার হলো যেগুলোকে স্পর্শ করা যায় না, যেহেতু মানসিক একটা বিষয়, যেহেতু আমাদের মনের মধ্যে এই বিষয়গুলো উৎপন্ন হয়, মনের মধ্যে এই বিষয়গুলো ক্রিয়াশীল, সুতরাং এগুলোকে কোনো ধরা বা ছোঁয়া বা স্পর্শ এগুলোর কোনো করা যায় না। যেমন আমরা যদি একটা শব্দ লিখি যে সুখ, সুতরাং সুখ, দুঃখ, আনন্দ, এইভাবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, ভালো লাগা, এগুলো হলো মনের মৌলিক গুণ। সুতরাং এই আবেগ, অনুভূতি প্রভৃতি এগুলো হলো অতুলনীয়। এই গুণগুলোকে কি করা হয়, অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত যেহেতু করা যায় না, এই জন্য এদের কোনো সংজ্ঞাও প্রদান করা সম্ভব না। আরেকটা বিষয় হলো সংজ্ঞার সীমাবদ্ধতার আরেকটা বিষয় হলো যে বিশ্ব সত্তার কতগুলো ধারণার সংজ্ঞা দেওয়া যায় না। এখন বিশ্ব সত্তাটা কি? দেখো, আমরা যে এই যে আমাদের এই পৃথিবীতে বা আমরা যে
যেখানে আমাদের এই যে জীবনকাল যেখানে আমরা অতিক্রম করছি, এখানে আমাদের আমরা কিছু সত্তা এমন কিছু বিষয় চলে আসে, যেমন তোমার হলো দেশ, যেটাকে আমরা বলি স্পেস, কাল, এটাকে আমরা বলি টাইম, ঠিক আছে। তারপরে আমাদের আরো আছে আমাদের সোল বা আত্মা, আত্মা সৃষ্টিকর্তা। এই যে এই বিষয়গুলো, এগুলো হলো, এগুলোকে বলা হয় হলো তোমার হলো অনন্য সাধারণ এই পদগুলো আর কি, এগুলোকে বলা হয় হলো অনন্য সাধারণ পদ। সুতরাং যে পদগুলো এই অনন্য সাধারণ পদ, এবং এগুলোকে অন্য কোনো বৃহত্তর জাতির অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ আমরা দেশকে আর অন্য কোনো কিছু দিয়ে এই দেশকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না, সময়কেও অন্য কিছু দিয়ে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না, আত্মাকে অন্য কিছু দিয়ে অন্তর্ভুক্ত করা না, সৃষ্টিকর্তাকেও অন্য কোনো কিছু দিয়ে অন্তর্ভুক্ত করা হয় না। এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে এটা হলো একটা তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলে। এই জন্য এদের কি করা হয়, এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। তো আমরা আরেকটা বিষয় আছে যে বস্তুর মৌলিক গুণেরও সংজ্ঞা দেওয়া যায় না। এখন বস্তুর যেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল বা মৌলিক গুণ আর কি, বস্তুর মৌলিক গুণ যেমন বস্তুর স্বাদ, ঠিক আছে, বস্তুর গন্ধ, তারপরে বস্তুর তিক্ততা বা মিষ্টতা বা কাঠিন্য, এই যে বস্তুর যে এই যে গুণগুলো, এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি? কারণ এগুলোর কোনো আসন্ন জাতি বা এগুলোর আসন্ন কোনো শ্রেণী নেই, কোনো বিভেদক লক্ষণও নেই। সুতরাং যেগুলোর কোনো এবং এই পদগুলোর কোনো মধ্যে কোনো অন্য কোনো কিছুকে এর ভিতরে অন্তর্ভুক্ত করা যায় না। এই জন্য বস্তুর মৌলিক গুণের আমরা বলি যে বস্তুর মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। তো আমরা মোটামুটি আমরা বেশ কিছু নিয়ম আমরা দেখলাম যে তোমার হলো কোন কোন বিষয়গুলো আমরা আসলে যে বস্তুর কি সংজ্ঞার সীমাবদ্ধতা আমরা দেখলাম, যে বস্তুর পরম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, তারপরে বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না, তারপরে বিশিষ্ট গুণবাচক যে পদ আছে সেগুলোরও সংজ্ঞা দেওয়া যায় না, তারপরে স্বকীয় নামবাচক যে পদ আছে সেগুলোর আমরা দেখলাম যে সেগুলোর সংজ্ঞা দেওয়া যায় না, তারপরে পরম কিছু নিয়ম আছে যে নিয়মগুলোর সংজ্ঞা দেওয়া যায় না, তারপরে মনের কিছু মৌলিক গুণ আছে সেই মৌলিক গুণগুলোরও সংজ্ঞা দেওয়া যায় না। আর হলো যে বিশ্ব সত্তার কতগুলো তোমার হলো ধারণা আছে, সেই ধারণাগুলোরও সংজ্ঞা দেওয়া যায় না, আর বস্তুর মৌলিক গুণেরও সংজ্ঞা দেওয়া যায় না। তো এই যে আমরা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো যৌক্তিক সংজ্ঞাগুলো, এগুলোকে আমরা বলি যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। এখন যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা আলোচনায় আমরা আসলে দেখি যে বস্তু বা যে পদের তোমার সংজ্ঞা দেওয়া হবে, তার যদি আসন্নতম জাতি না থাকে বা কোনো বিভেদক লক্ষণ না থাকে এবং কোনো শ্রেণীর মধ্যে যদি সেগুলোকে যদি অন্তর্ভুক্ত করা না যায়, এবং যৌক্তিক সংজ্ঞার যে নিয়ম বা যেগুলোকে অনুসরণ করা হয়, যে নিয়ম নীতিগুলো অনুসরণ করা হয়, সেগুলো যদি এখানে অনুসরণ করা না হয়, তাহলে এই উল্লেখিত বিষয়গুলোর ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোকে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যৌক্তিক সংজ্ঞা প্রদানের আসলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা যৌক্তিক সংজ্ঞার লিমিটেশন বা সীমাবদ্ধতা আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। আমরা এবার আমরা আলোচনা করব হলো যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। এখন এই uses of logical definition। তো যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা অবশ্যই যুক্তিবিদ্যা বা যৌক্তিক সংজ্ঞার আলোচনায় আমরা দেখি যে এটা অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কারণ কোনো পদ বা বিষয়ের
যে আমরা যদি বিষয়টাকে যদি আমরা অস্পষ্ট বিষয়কে যদি আমরা সুস্পষ্ট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হয়, এই সংজ্ঞার সহযোগিতা নিতে হয় বা সংজ্ঞার ধারণা আমাদের থাকতে হয়। এখন যৌক্তিক সংজ্ঞার কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম বা পদ্ধতি বা এই সম্পর্কিত কিছু বিষয় অবশ্যই আছে। এখন এই যদি যৌক্তিক সংজ্ঞার এই যৌক্তিক বা বৈজ্ঞানিক কিছু ভ্যালুও রয়ে গেছে। এখন এভাবে যদি বিভিন্ন দিক থেকে যদি যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব যেগুলো আছে সেগুলোকে যদি আমরা যথাযথভাবে যদি অনুসরণ করি এবং সেই অনুসরণটা আমরা কিভাবে করলে পারে এই যৌক্তিক সংজ্ঞা সঠিকভাবে আমরা যুক্তিবিদ্যা বা যৌক্তিক পদের ক্ষেত্রে আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং সেই জন্য যৌক্তিক সংজ্ঞার কিছু প্রয়োজনীয় কিছু দিক আমাদের জানা প্রয়োজন আছে। তো যৌক্তিক সংজ্ঞায় আমরা প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা দেখি যে সংজ্ঞার মাধ্যমে আমরা কি করি, সংজ্ঞা সব সময় একটা অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করে এবং যে বিষয়ে আমাদের হয়তো একটা প্রাথমিক ধারণা আছে, বাট সেই জিনিসটা সুস্পষ্ট জ্ঞান আমাদের সেই বিষয়ে আছে কিনা সেই বিষয়টা সুস্পষ্ট তা দান করে হলো যৌক্তিক সংজ্ঞা। যেমন আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখি যে যেমন আমরা যদি বলি যে চিংড়ি হয় মাছ। এখন এটাকে আমরা যখন মাছ বলি অথবা আমরা যদি বলি বাঁশ, তোমরা বাঁশ ঝাড় বা বাঁশ গাছ যাই বলি, আমরা বলি যে বাঁশ হয় একটি গাছ, কিন্তু এই জায়গায় আমরা কি করি, এখানে আমরা একটা ভুল করে ফেলি যে বাঁশ বা তোমার হলো চিংড়ি মাছ, বা আমরা আরো বলতে পারি যে বাদুড় হলো পাখি অথবা বলি তিমি হলো মাছ। সুতরাং এই সকল ক্ষেত্রে আমরা আসলে দেখি যে আমরা কোনো সময় আমরা ভুল করে ফেলি। সুতরাং এই বিষয়টাকে স্পষ্ট করতে আমরা দেখি যে পাখি যেহেতু অন্যান্য বাদুড় অন্যান্য পাখিদের মতো বাদুড়ও উঠতে পারে, তিমি জলে যেহেতু বাস করে তিমি, সুতরাং অন্যান্য জলজ প্রাণীগুলোও হয়তো পানিতে বাস করে। সুতরাং আমরা সেই ক্ষেত্রে আমরা বলি, কিন্তু আমরা একটা জায়গায় আমরা দেখি যে বাদুড়ের ক্ষেত্রে বলি বা তিমির ক্ষেত্রে আমরা বলি যে উভয় আসলে কি স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ উভয় প্রাণীর মধ্যে স্তন্যপায়ী পদের যে অপরিহার্য গুণ সেই বিষয়টা রয়েছে। এভাবেই আমরা কি করি, যুক্তির সংজ্ঞার মাধ্যমে যে আমরা কি করি অস্পষ্ট বিষয়কে আমরা কি করি সুস্পষ্ট করি। তখন আমরা বলি না যে চিংড়ি হলো মাছ, তখন আমরা বলি চিংড়ি হলো পোকা, অথবা বাদুড় আমরা বলি বাদুড় হলো যে পাখি, তখন আমরা বলি না যে বাদুড় পাখি, বাদুড় হলো একটা স্তন্যপায়ী প্রাণী। তাহলে এইভাবে কি করে যুক্তিক সংজ্ঞা অস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করে। আরেকটা বিষয় হলো যে যুক্তির সংজ্ঞার মাধ্যমে আমরা নিজেদের চিন্তা ভাবনাকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারি। কারণ কি, কারণ বস্তুত কোনো বিষয় সম্পর্কে ধরো আমরা যদি কোনো কিছু বলা বা কোনো কিছু আমরা যখন প্রকাশ করি সেই বিষয় সম্পর্কে আমাদের কি প্রয়োজন, আমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা বা আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এখন এই যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা কি করি, যে পদের যেহেতু অপরিহার্য বিষয় হলো যৌক্তিক সংজ্ঞা, সুতরাং এই যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা কি করি, আমাদের চিন্তা ভাবনাকে সুস্পষ্টভাবে প্রকাশ করার ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা একটা সহায়ক ভূমিকা পালন করে। তারপরে সংজ্ঞার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়কে আলাদা আলাদা করে ভাবতে পারি, কারণ জগতের প্রত্যেকটি বিষয় এমন কিছু গুণ আছে যার কারণে ওই বিষয়ে অন্যান্য বিষয় থেকে সেই বিষয়টা কি হয় আলাদাভাবে পরিলক্ষিত হয়। যে গুণগুলো দ্বারা এই কলমটাকে আমরা কলম বলি, বা এই মার্কার কলমটাকে আমরা কলম বলি, ডাস্টারকে আমরা যে গুণগুলো থাকার কারণে আমরা ডাস্টার বলি, প্রত্যেকটা গুণ এই গুণগুলো এর ভিতরে আছে দেখে আমরা এটা হয়ে গেছে ডাস্টার, বা অন্যান্য যে গুণগুলো দিয়ে এই মার্কার কলমটা যেই গুণ দিয়ে, সুতরাং এই গুণগুলো দিয়েই কি হয় এই জগতের সবগুলো বস্তু আলাদা আলাদা ভাবে আমাদের সামনে চলে আসে। সুতরাং যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মানুষ, এখন মানুষ হলো কি পদটির বিভেদক লক্ষণ মানুষকে অন্যান্য প্রাণী থেকে কি করে আলাদা করে। কারণ কি, এখন প্রাণীর ক্ষেত্রে আমরা মানুষকে বলি প্রাণী, আবার গরুকেও আমরা বলি প্রাণী, কিন্তু মানুষ আর গরুর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়?
মানুষ আর গরুর মধ্যে এই যে পার্থক্যের যে বিষয়টা, সেটা আমরা দেখি যে মানুষের মধ্যে একটা বুদ্ধিবৃত্তি একটা বিষয় আছে যেটা গরুর মধ্যে নাই। সুতরাং এই যে আলাদা করা এই বিষয়টা কি করে, এই আমাদেরকে যৌক্তিক সংজ্ঞা এই বিষয়টা আমাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতে বা আলাদাভাবে তাকে শিখতে বা জানতে যৌক্তিক সংজ্ঞা সহযোগিতা করে। এই জন্যই যৌক্তিক সংজ্ঞা এই জায়গায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা বিষয় হলো যে যৌক্তিক সংজ্ঞা তোমার পদের দ্ব্যর্থকতা বা এই বিষয়টাকে কি করে, যৌক্তিক সংজ্ঞা দূর করতে সহযোগিতা করে। অর্থাৎ কোন পদের একই শব্দের আমরা জানি যে দুই রকমের অর্থ থাকে, ঠিক আছে, তখন সেই জায়গায় কি করে যৌক্তিক সংজ্ঞা এই দ্ব্যর্থকতাকে আমাদেরকে কি করে, যেটা অস্পষ্ট বিষয় এই সেটাকে স্পষ্ট করতে সহযোগিতা করে এবং এই দ্ব্যর্থকতা দূর করে তোমার হলো সঠিক যে শব্দ বা সঠিক যে জ্ঞান সেই বিষয়টা আমাদেরকে জানতে সহযোগিতা করে হলো এই যৌক্তিক সংজ্ঞা। সুতরাং সংজ্ঞার আরেকটা বিষয় হলো যে সংজ্ঞান প্রক্রিয়ায় তোমার হলো বৈজ্ঞানিক গবেষণার যে কোনো গবেষণার যে কোনো কিছুকে প্রমাণ করার জন্য এই যৌক্তিক সংজ্ঞার মানে গবেষকরা এই যৌক্তিক সংজ্ঞার সহযোগিতা নিয়ে থাকে। এবং কারণ বৈজ্ঞানিক গবেষণার কোনো এমন কিছু বৈশিষ্ট্য বা এমন কিছু বিষয় আছে যেগুলোকে এই যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কি করে হয়, যে এই সংজ্ঞার মাধ্যমে সেই যেটা অস্পষ্ট বা যেটা আমাদের প্রয়োজন নাই সেই বিষয়টাকে বাদ দিয়ে যেটা আমাদের গবেষণায় যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেই বিষয়টাকে করে গবেষণার কাজে সহযোগিতা করে। এবং এই জন্যই যৌক্তিক সংজ্ঞায় বিশেষ করে এই যৌক্তিক সংজ্ঞায় এই আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এই গবেষণার ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে যৌক্তিক সংজ্ঞা আমাদের যৌক্তিক বিভাজনের ক্ষেত্রেও সাহায্য করে। যৌক্তিক বিভাগে আমরা দেখি যে একটি মূলনীতি অনুযায়ী কোনো জাতি বা শ্রেণীর পদকে তার কি করে নিকটতম উপজাতিতে ভাগ করা হয় যৌক্তিক বিভাগে। সেখানে বিভাজ্য জাতির যে ব্যাখ্যার্থ মিলিতভাবে বিভক্ত উপজাতিগুলোর ব্যাখ্যার্থ সমান হয়। তাই সংজ্ঞার জ্ঞান এই যৌক্তিক বিভাজনের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। আরেকটা বিষয় হলো যে সংজ্ঞা প্রদানের মাধ্যমে সংজ্ঞা প্রদানের অন্যতম মাধ্যম হলো কি, মাধ্যমে ভাষা প্রকাশ সহজ হয়। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে অনেক সময় অনেক দুর্বোধ্য বা রূপক এই ধরনের ভাষা বা অস্পষ্ট ভাষা অনেক সময় আমাদের নজরে চলে আসে। তো এখন কি করে এই যৌক্তিক সংজ্ঞা কি করে এই পদের এই দুর্বোধ্য ভাষাগুলো বা রূপক ভাষাগুলো সেগুলোকে কি করে পরিহার করে যে ভাষাগুলো দিয়ে যুক্তি বাক্যকে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই ধরনের জ্ঞান বা সেই ধরনের সহজ সরল স্পষ্ট ভাষা যুক্তি প্রদানের ক্ষেত্রে আমাদের কি করে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সুতরাং সেই জায়গায় আমরা দেখছি যে এই বিশেষ করে পদের দ্ব্যর্থকতা বা রূপকতা বা দুর্বোধ্য শব্দগুলোকে পরিহার করে আমাদেরকে মানে সঠিক সহজ সরল ভাষার মাধ্যমে যুক্তি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে হলো যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার আরেকটা বিষয় হলো সংজ্ঞার মাধ্যমে অনেক সময় আমাদের অনেক বড় বড় প্রকল্প বা অনুমানের মাধ্যমে আমাদেরকে কি করতে হয় বিশেষ ক্ষেত্রে আমাদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় এই অনুমানের সহযোগিতা নিতে হয়। তো এই ক্ষেত্রে এই যৌক্তিক সংজ্ঞা কি করে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে কি করে সঠিক এবং সুন্দরভাবে সেই জ্ঞানটা বা সেই যে প্রকল্প আমরা গ্রহণ করলাম সেই প্রকল্পের মাধ্যমে সঠিক জ্ঞান লাভ করতে আমাদেরকে সহযোগিতা করে হলো যৌক্তিক সংজ্ঞা। তো যৌক্তিক সংজ্ঞার আরেকটা বিষয় হলো যে যুক্তির মধ্যে যে প্রতিপাদনের সম্পর্ক তাও সংজ্ঞার উপর অনেকটা নির্ভরশীল। অর্থাৎ যে অনুমানের আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণের যে বিষয় একটি যৌক্তিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন যুক্তি আমরা কোনো কিছু যুক্তি দিয়ে থাকি সেখানে আমরা দেখি যে আমরা দুটি আশ্রয়বাক্যের উপর ভিত্তি করে আমরা কি করি একটা সিদ্ধান্ত গ্রহণ করি। এখন অনেক সময় আশ্রয়বাক্যে যে জিনিসটাকে স্বীকার করা হয় সিদ্ধান্তে সেটাকে আর অস্বীকার করার কোনো উপায় থাকে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কি করি এই আশ্রয়বাক্যের যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেইখানে আমরা সঠিক
মানে যুক্তি প্রক্রিয়ার মাধ্যমে বা যুক্তি যে বাক্যগুলো দিয়ে যুক্তি বাক্য সঠিক হয় সেই ধরনের বাক্য আমরা প্রয়োগ করি যে তখন আমাদের যে সিদ্ধান্তটা আসে সেই সিদ্ধান্তটা কি হয়, সঠিক হয়। এজন্য যুক্তিবিদ এরিস্টটল বলেছেন যে সংজ্ঞাই হলো কি, সংজ্ঞাই হলো এই প্রতিপাদনের মূল আশ্রয় বাক্য। তো ঠিক আছে, আমরা এই যুক্তি সংজ্ঞার আমরা দেখলাম যে আমাদের আসলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আসলে এই যৌক্তিক সংজ্ঞার যে নেসেসিটি বা প্রয়োজন, এই বিষয়টা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সুতরাং বিভিন্ন কারণে আমরা দেখলাম যে সংজ্ঞার আসলে প্রয়োজন আছে, এবং কোনো বিষয় সম্পর্কে সঠিক এবং স্পষ্ট জ্ঞান দান করা সহ বিভিন্ন ক্ষেত্রেই সংজ্ঞা কি করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে যৌক্তিক সংজ্ঞায় তোমার যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের, বিশেষ করে এই যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে। তো আমরা আমাদের আজকের এই যে আলোচনা, সেই আলোচনায় আমরা দুটি বিষয় আমরা আজকে আলোচনা করেছি। একটি হলো যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, আর একটা হলো যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। এবং আমরা এই দুটি বিষয় আমরা দেখলাম যে যুক্তিবিদ্যা বা যুক্তি প্রদানের ক্ষেত্রে যুক্তি যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলো অবশ্যই সেগুলো সীমাবদ্ধতাগুলো আমরা যদি সীমাবদ্ধতাগুলো জানি, তাহলে আমাদের কি করতে হবে, সঠিকভাবে আমরা কি করব, যুক্তি প্রয়োগের মাধ্যমে বা সংজ্ঞা প্রদানের মাধ্যমে সঠিকভাবে যুক্তি প্রদান করতে পারব। আর আমাদের যুক্তিক সংজ্ঞার যে প্রয়োজন, যে কেন আমাদের এই যৌক্তিক সংজ্ঞা প্রয়োজন, কারণ অনেক সময় যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদানের, যখন আমরা সংজ্ঞা প্রদান করি তখন সেই সময় আমাদের কি করতে হয়, নানা রকমের মানে প্রবলেম আমাদের সামনে চলে আসে। সুতরাং সেই যুক্তি বাক্যের অনেক সময় অস্পষ্ট বিষয় থাকে, অনেক দুর্বোধ্য বিষয় থাকে, অনেক জটিল বিষয় থাকে। সেই জটিল বিষয়গুলোকে সহজ সুন্দর সহজভাবে আমাদের সামনে নিয়ে আসে হলো মানে এই সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞা নিয়ে আসে। সুতরাং সংজ্ঞার যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের সংজ্ঞার যে বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আমরা দেখলাম, সেখানেও আমাদের বা আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে কি হয়, তখন সংজ্ঞা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই আছে। তো যাই হোক, আমরা তোমাদের আজকে এই অনলাইন ক্লাসের আজকে এই বিষয়টা আজকে আলোচনা করলাম। তো আগামী তোমাদেরকে আরেকটা বিষয় বলি যে আসলে যুক্তিবিদ্যার এই তোমাদের যে ক্লাসগুলো আমি ইতিমধ্যে বিশেষ করে এই ক্যাবিট এই পরিস্থিতিতে তোমাদের যে সংক্ষিপ্ত যে সিলেবাসটা আমরা দিয়েছি, এই সংক্ষিপ্ত সিলেবাসে যেমন প্রথম অধ্যায় বা যে অধ্যায়গুলো তোমাদের আছে, এই অধ্যায়গুলো এখন কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে, এবং এই সংক্ষিপ্ত অধ্যায়গুলো আমরা প্রায় 1 বছরের বেশি অধিককাল যাবৎ আমরা তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি। সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে যে একই টপিকস তোমাদের বারবার রিপিট হচ্ছে, এবং আশা করব এই রিপিটেশন করানোর মাধ্যমে তোমরা এই বিষয়টা তোমাদের আরো আত্মস্থ হবে, এবং তোমরা এই যেটা তোমাদের জন্য পরীক্ষা, যেহেতু তোমাদের 2021 সালের তোমরা পরীক্ষার্থী, যেহেতু ক্যাবিট কারণে তোমাদের এই সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, আশা করি এই সংক্ষিপ্ত সিলেবাসে যে ক্লাসগুলো আমরা বারবার রিপিট করতেছি বা বারবার নিচ্ছি, সুতরাং তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবে। আশা করি এই তোমাদের এই যে জটিলতা, তোমাদের ভিতরের যে ভীতিটা, সেটা অবশ্যই কেটে যাবে, এবং এই যুক্তিবিদ্যা তোমাদের যে আমি যে ক্লাসগুলো নিলাম, আমরা বিভিন্ন শিক্ষকরা যে ক্লাসগুলো নিচ্ছি, সেগুলো তোমরা বারবার দেখবে, আবার অনুশীলন করবে। আশা করি তোমাদের সমস্ত সমস্যা এর মধ্যে তোমরা কেটে যাবে। তা আবারও তোমাদেরকে আগামী যে ক্লাসটা নিব, সেই ক্লাসে তোমাদেরকে আমি আগে অভিনন্দন জানাচ্ছি, সেই ক্লাসও তোমরা দেখবে। আর আজকের এই ক্লাস তোমাদের আর দীর্ঘায়িত না করে আজকের ক্লাস আলোচনা করছি। সবাই, আবারও বলছি, সবাই সাবধানে থাকবে, সুন্দর থাকবে, বাসায় থাকবে, এবং করোনার যে ভয়াবহতা, আমাদের নিজেদের সচেতনতার মধ্যে দিয়ে আমরা আবারও ক্লাসে ফিরে আসতে চাই, আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। সুতরাং সেই ক্লাস, সেই স্বাভাবিক জীবন, আবার আমাদের সেই পরীক্ষা, সব কিছু নিয়ে আমরা যেন আবার একটা সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে আমরা চলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে আজকে মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা
শুনলে। এই জন্য অভিবাদন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।